আসসালামু আলাইকুম। জন্ম নিবন্ধন কি এবং জন্ম নিবন্ধন কোথায় কিভাবে করতে হয়? এই জন্ম নিবন্ধন কোন কোন কাজে ব্যবহৃত হয়? কারণ বর্তমান সময়ে জন্ম নিবন্ধন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা উচিত। কারণ এখন কোনো সন্তানের স্কুলে ভর্তি করতে হলেও অনলাইনে জন্ম নিবন্ধন তাকে করতে হবে। জন্ম নিবন্ধন ছাড়া কোনো সন্তানকেই স্কুলে ভর্তি করা যাবে না। তাই জন্ম নিবন্ধনটা কি? বাংলাদেশে জন্মগ্রহণকারী শিশু যার পিতামাতা বাংলাদেশের বৈধ এবং আইনানুগ নাগরিক, তাদের ঔরসে এবং গর্ভে জন্মগ্রহণকারী শিশুর সরকার এর নিকট লিপিবদ্ধ করা, এটাই হচ্ছে জন্ম নিবন্ধন। এই জন্ম নিবন্ধনটা গভর্নমেন্টের কাছে রাখার মানে হচ্ছে সরকার নাগরিক সম্পর্কে তার কাছে একটা স্বচ্ছ ধারণা থাকা। বর্তমানে এই জন্ম নিবন্ধনটা অনলাইন ভিত্তিক হওয়ায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই আইনে নিবন্ধন করতে হলে আপনাকে যে কোনো নিবন্ধকের কাছে যেতে হবে। তাহলে এই নিবন্ধকটা কোথায় পাবেন? আপনি যদি সিটি কর্পোরেশনে বসবাস করেন তাহলে এই এলাকায় আপনি স্থায়ী অথবা অস্থায়ীভাবে বসবাস করেন, সেক্ষেত্রে আপনাকে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র বা যে সংশ্লিষ্ট কমিশনার বা এখানে একজন সরকারি কর্মকর্তা আছে, তার কাছে আপনাকে নির্ধারিত ফর্মে এই আবেদন করতে হবে। ফর্মটা সরকার কর্তৃক প্রেসক্রাইবকৃত এবং সেখানে যেই সব ডকুমেন্ট আপনাকে অবশ্যই দিতে হবে, পাশাপাশি যে তথ্য যেই সন্তানের জন্যে আপনি নিবন্ধন করবেন, সেই সন্তানের পিতামাতার জাতীয় পরিচয়পত্র, তাদের নাম, ঠিকানা, বয়স এবং যেই শিশুর আপনি নিবন্ধন করবেন তার এক কপি ছবি দাখিল করতে হবে এবং তিনি যে জন্মগ্রহণ করেছেন যে কোনো হসপিটাল অথবা ক্লিনিকে, সেখান থেকে আপনাকে একটা ছাড়পত্র এই আবেদনের সাথে দাখিল করতে হবে এবং সেখানে ওই তথ্যের মধ্যে শিশু কবে জন্মগ্রহণ করেছে, কোন এলাকায় এবং আপনি কি বাংলাদেশের স্থায়ী নাগরিক কিনা ইত্যাদি বিষয়গুলো এর সাথে সম্পৃক্ত করতে হবে। সর্বোপরি আপনি যেই এলাকায় মানে যেই ওয়ার্ডে আপনি নিবন্ধন করতে চান, আপনি যে ওই ওয়ার্ডের বাসিন্দা তা প্রমাণিত করার জন্যে আপনাকে যে কোনো ইউটিলিটি বিলের একটা কপি দাখিল করতে হবে আবেদনের সাথে। পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারিত ১০০ টাকা এর ফর্মের সাথে দাখিল করতে হবে। দাখিল করার পর এই ফর্মটা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট প্রেরণ করা হবে। সেখানে একজন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এই বিষয়টা তিনি দেখবেন যে যথার্থ আছেন কিনা এবং উনি এটা অ্যাকসেপ্ট করার পরে সংশ্লিষ্ট যে সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ যেখানেই হোক না কেন, সেখান থেকে আপনাকে এই জন্ম নিবন্ধন ফর্ম এর সার্টিফিকেট প্রদান করবেন। এখন নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই সেখানে জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ নির্বিশেষে সবাই এই নিবন্ধন করতে হবে এবং এই নিবন্ধনে এই সমস্ত তথ্যগুলো আপনার জন্ম নিবন্ধন ফর্মে উল্লেখ থাকে। এই জন্ম নিবন্ধন না থাকলে আপনাকে বর্তমান সময়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি যদি কোথাও পাসপোর্ট করতে চান বা বিদেশে যেতে চান, স্কুলে ভর্তি হতে চান বা হসপিটালে বা জমি রেজিস্ট্রেশন করতে চান বা আপনার
যদি ইভেন একটা মোবাইল কিনতে গেলেও কিন্তু, বা জমির ওয়ারিশ বা মিউটেশন করা, খাজনা প্রদানের করা ইত্যাদি অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। এখন নিবন্ধকের যেসব দায়িত্বটা হচ্ছে যে আপনি শুধু দিলেন দরখাস্ত তা না, সেখানে নিবন্ধকেরও কতগুলো দায়িত্ব আছে। নিবন্ধক সকল ব্যক্তির মৃত্যু এবং জন্মের বিষয় তিনি নিবন্ধন নিশ্চিত করবেন, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন, ফর্ম, রেজিস্টার ও সনদ ছাপানো এবং সংগ্রহ করবেন, নিবন্ধন সংক্রান্ত নথিপত্র বা নিবন্ধন বহি সংরক্ষণ করবেন, জন্ম ও মৃত্যু সনদ সরবরাহ করা এবং বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করা। নিবন্ধকের ক্ষমতা সম্পর্কেও জানা দরকার আমাদের, কারণ যিনি এই নিবন্ধন করবেন সে ব্যক্তি নিবন্ধন করার জন্য তথ্যের সত্যতা যাচাই এর প্রয়োজন নিবন্ধন কাজে অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি এই দ্বারা তদন্ত করতে পারেন। নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন করা না হলে নিবন্ধক সংশ্লিষ্ট ব্যক্তির পিতামাতা, পুত্র, কন্যা, অভিভাবক অথবা নির্ধারিত কোনো ব্যক্তিকে জন্ম মৃত্যুর জন্য তথ্য প্রদানের জন্য নির্দেশ সম্বলিত নোটিশ প্রদান করতে পারে। জনস্বার্থে নিবন্ধক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিবন্ধন বহি তলব করতে এবং প্রয়োজনে কোনো ব্যক্তিকে সাক্ষ্য প্রদানের জন্য নোটিশ প্রদান করতে পারে। জন্ম ও মৃত্যু তথ্য প্রদানের জন্য দায়ী ব্যক্তি, শিশু যেমন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে শিশুর পিতা, মাতা বা তার অভিভাবক নির্ধারিত ব্যক্তি উক্ত শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম সংক্রান্ত তথ্য এই নিবন্ধকের নিকট প্রদান করতে বাধ্য থাকবেন। মৃত ব্যক্তির পুত্র, কন্যা বা অভিভাবক বা নির্ধারিত ব্যক্তি মৃত্যুর ৩০ দিনের মধ্যে মৃত্যু সংক্রান্ত তথ্য এই নিবন্ধকের নিকট প্রদান করতে বাধ্য থাকবেন। এই নিবন্ধনের ক্ষেত্রে কতগুলো কোন কোন কর্মকর্তা দায়িত্ব পালন করেন সেক্ষেত্রে দেখবেন যে ইউনিয়ন পরিষদের সদস্য অথবা সচিব, গ্রাম্য পুলিশ, সিটি কর্পোরেশন বা পৌরসভার কমিশনার, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা, সিটি কর্পোরেশন অথবা ক্যান্টনমেন্ট এলাকায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী এবং পরিবার কল্যাণ সংস্থার যেই সব কর্মী আছেন ওনারা এই দায়িত্ব পালন করবেন। তাছাড়া স্বাস্থ্য পরিবার কল্যাণ সেক্টরে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, মাঠকর্মী, কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক, মাতৃসদন বা অন্য কোনো প্রতিষ্ঠানের জন্মগ্রহণ ও মৃত্যুবরণের ক্ষেত্রে উহার দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার অথবা ডাক্তার বা ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা এই তথ্য প্রদান করবেন। এছাড়া কোনো গোরস্থান, কবরস্থান, ঘাটের যে তত্ত্বাবধায়ক আছেন তিনিও এই তথ্য প্রদান করবেন। নিবন্ধন কর্তৃক নিয়োজিত অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী বা কোনো ব্যক্তি যদি জেলখানায় মৃত্যু এবং জন্ম বা মৃত্যুর ক্ষেত্রে জেল সুপার বা জেলার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, পরিত্যক্ত শিশু বা সাধারণ স্থানে পাবলিক প্লেসে পড়ে থাকা পরিচয়হীন মৃত ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ প্রত্যেক থানার ওসি এই দায়িত্ব পালন করবে এবং নির্ধারিত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান প্রদান এই দায়িত্ব পালন করবেন। এবং এই নিবন্ধনের পূর্বে শিশুদের অবশ্যই একটা সুন্দর নাম থাকতে হবে, যেই নামটা নিবন্ধনে উল্লেখিত থাকবে এবং এই নিবন্ধনের নাম অনুসারে পরবর্তীতে তার যে শিক্ষা জীবন, কর্মজীবন সব ক্ষেত্রেই এই নামটি প্রযোজ্য হবে। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে জন্মের ৪৫ দিনের মধ্যে এই রিপোর্ট করতে হবে, নিবন্ধন করতে হবে।
জন্ম ও মৃত্যু সনদ প্রদানের ক্ষেত্রে এই ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা বা সিটি কর্পোরেশন এই ব্যবস্থা করে থাকেন। নিবন্ধন যদি কোনো ব্যক্তি বিলম্বিত হয়, সেজন্যে তিনি এই নির্ধারিত পদ্ধতিতে তাকে ফির সাথে পাশাপাশি তাকে জরিমানা দিতে হবে। তবে এই নিবন্ধন অবশ্যই 2 বছরের মধ্যে হতে হবে। এখন এই জন্ম নিবন্ধনের এত গুরুত্ব কেন? এই সাক্ষ্যগত মূল্যটা কী এবং এটা কোন কোন কাজে ব্যবহৃত হয়? কোনো ব্যক্তির বয়স, জন্ম ও মৃত্যু বৃত্তান্ত প্রমাণের ক্ষেত্রে কোনো অফিস বা আদালতে বা স্কুল কলেজে বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এই আইনের অধীন প্রদত্ত জন্ম বা মৃত্যু সনদ সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। নিবন্ধন সংক্রান্ত সকল নথিপত্র ও নিবন্ধন বহি দি এভিডেন্স অ্যাক্ট 1972 এর পাবলিক ডকুমেন্ট হিসেবে গণ্য হবে। যেই অর্থে ব্যবহৃত হয়েছে সেই অর্থে হলো পাবলিক ডকুমেন্ট, অর্থাৎ সাধারণ দলিল বলে এটা গণ্য হবে। অন্য আইনে যা কিছুই থাকুক না কেন, এই জন্ম নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনাকে পাসপোর্ট পেতে হয়, পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে আপনাকে এই জন্ম নিবন্ধন বা জন্ম তারিখ অত্যন্ত জরুরি। বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেই বিবাহ রেজিস্ট্রি করতে হলেও সেখানে এই জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয়। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, জাতীয় পরিচয়পত্র করতে হলে কিন্তু প্রথমে আপনাকে এই নিবন্ধনটা দরকার। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, যেটা আমি এর আগেও বলেছি, সরকারি বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগে এর ক্ষেত্রেও জন্ম নিবন্ধন প্রয়োজন। ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ভোটার তালিকা প্রণয়ন, জমি রেজিস্ট্রেশন, ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খোলা বা বিমা করা, এক্ষেত্রেও আপনাকে অবশ্যই এই জন্ম নিবন্ধন এর দরকার। এছাড়া সরকার যে কোনো কার্যক্রমের ক্ষেত্রে জন্ম নিবন্ধন এই অত্যন্ত জরুরি। সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা যে কোনো ব্যক্তি বা শ্রেণী কিংবা কোনো দপ্তর বা প্রতিষ্ঠান বা কোনো শ্রেণীর দপ্তর বা প্রতিষ্ঠানকে এই আইন মোতাবেক নির্ধারিত সময়ের জন্য অবহিত করতে পারেন এবং এই আইন কার্যকর হইবার পর অন্য আইনের অধীন কোনো জন্ম বা মৃত্যু সনদ এই উপধারা 3 এ উদ্দেশ্যে পূরণকল্পে ব্যবহার করা যাবে। এখন কোনো ব্যক্তির যদি সেই জন্ম সনদে কোনো রকমের ভুল ত্রুটি হয়ে যায়, সেই ভুল ত্রুটি সংশোধন করার জন্যে একটি নির্ধারিত ফর্মে বা অনলাইনে এটা আপনি ফিল আপ করে আবার আপনাকে জমা দিতে হবে এবং সেই ভুলটা সংশোধনের জন্যে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট দাখিল করতে হবে। যেমন আপনার যদি কোনো ঠিকানা ভুল হয়ে থাকে, সেটা আপনি সঠিক যে ঠিকানাটা সেটা যদি আপনি ইনপুট করতে চান, তাহলে আপনি যেই এলাকার নাগরিক সেই এলাকার সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক একটা আপনার সার্টিফিকেট এবং আপনি যেই ঘরে বসবাস করেন সেই ঘরের কোনো বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, এগুলো আপনাকে দাখিল করতে হবে। পাশাপাশি যেই সন্তানের জন্ম নিবন্ধন করবেন তার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপিও দাখিল করতে হবে। এছাড়া অনেক সময় আমরা দেখি যে নামের স্পেলিংয়ে যদি ভুল হয়ে থাকে, সেটা সংশোধনের জন্য আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। আবেদনের পাশাপাশি আপনাকে ডকুমেন্টারি, যদি সে কোনো স্কুলে ভর্তি হয়ে থাকে বা ইতিপূর্বে তার কোনো হসপিটালে জন্ম হয়ে থাকে, সেখান থেকে যে নাম দেওয়া হয়েছে সেই নাম বা অন্য কোনো ভোট আইডি কার্ড যদি থাকে, সেগুলো এই আবেদনের সাথে দাখিল করতে হবে এবং এই আবেদনটা করতে পারবেন শিশুর পক্ষে তার পিতা মাতা অথবা তার ক্ষমতাপ্রাপ্ত কোনো অভিভাবক। এবং এই ক্ষেত্রে এখন বর্তমান সময়ে কিন্তু জন্ম নিবন্ধন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল কাজ।
কারণ বর্তমানে যে আইনটা করা হয়েছে সেখানে জন্ম নিবন্ধন করতে হলে পিতামাতার আইডি কার্ড দরকার এবং পিতামাতার জন্ম নিবন্ধন দরকার, পিতামাতার ছবি দরকার, পাশাপাশি সন্তান যে জন্মগ্রহণ করেছে তার ওই সেটা যদি কোনো হসপিটালে হয়ে থাকে বা ক্লিনিকে হয়ে থাকে বা কোনো মাতৃসদনে হয়ে থাকে সেখান থেকে আপনাকে একটা সনদ আনতে হবে। সেখানে জন্মের তারিখ, সময় সব কিছু উল্লেখ থাকবে। পাশাপাশি যেটা আমি আবারও বলতে চাই যে আপনি যেই এলাকার, যেই সিটি কর্পোরেশনে যদি হয়, যেই ওয়ার্ডের আপনি অন্তর্ভুক্ত, ওই সংশ্লিষ্ট ওয়ার্ডেই আপনাকে আবেদন করতে হবে। সাথে আপনি ওই ওয়ার্ডে যে বসবাস করেন সেটা যদি আপনার পার্মানেন্ট রেসিডেন্স হয় বা অস্থায়ী ভাবেও আপনি বসবাস করেন, সেটা প্রমাণের জন্য ওই বাড়ি ভাড়া বা বিদ্যুৎ বিল বা অন্যান্য যে কোনো ইউটিলিটি একটা কাগজ আপনাকে দাখিল করতে হবে। এবং এই নিবন্ধনের ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে নামের যে বানানের যে বিষয়টা, সন্তান, মাতা এবং পিতা, এই নামের সাথে যদি কোনো রকম স্পেলিংয়েও গরমিল হয়ে যায়, পরবর্তীতে কিন্তু এই অনেক সমস্যার সৃষ্টি হবে। স্কুলে ভর্তির ক্ষেত্রে বা দেশের বাহিরে যখন সে যদি লেখাপড়া করতে যায় বা পাসপোর্ট করতে যায়, তখন কিন্তু এই যে ছোট্ট ভুলগুলো এটা অনেক বড় ঝামেলার সৃষ্টি করবে। তাই আগে থেকেই এই নিবন্ধন যখন ফর্মটা ফিল আপ করবেন অত্যন্ত সতর্কতার সহিত এবং নামের, পিতামাতার নামের যেন স্পেলিংয়ের কোথাও ভুল না হয়, পাশাপাশি সন্তানের যে নাম আপনি যেভাবে অন্য সব জায়গায় এন্ট্রি করেছেন সেইভাবে যেন এন্ট্রি হয়। এই বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সহিত করতে হয় এবং ফাইনালে সাবমিট করার পূর্বে আপনারা অবশ্যই এই ফর্মটা একবার চেক করে নেবেন যে কোথাও কোনো ভুল আছে কিনা। এবং যিনি আবেদন করবেন তার কিন্তু অবশ্যই সেখানে ফোন নাম্বার এবং ইমেইল নাম্বারটা দিতে হবে। তাহলে আজকে এখানে শেষ করতে চাই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।